সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যালডিহাইড কিটোন অধ্যায়ের আলোচনা চলতেছে। তোমাদের আমি প্যারালডিহাইড আলোচনা করতে গিয়ে বলেছি যে অ্যালডিহাইড কিটোন এই অধ্যায়টা রসায়ন জগতে কত গুরুত্বপূর্ণ। শুধু রসায়ন জগতের যৌগ বিশ্লেষণ ক্ষেত্রেই নয়, আমাদের বাস্তব জীবনে কতগুলো দ্রব্য সামগ্রী যেমন মেলামাইন, মেলাডুর, ব্যাকেলাইট ইত্যাদি উন্নত প্লাস্টিক জাতীয় জিনিস, থালা বাসন ইত্যাদি তৈরি করতে এই অ্যালডিহাইড যৌগগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের সারা বিশ্বের যে একটা বহুল ব্যবহৃত উপাদান সেটা হলো ফরমালিন। এই ফরমালিনটাও হলো অ্যালডিহাইডের অন্তর্ভুক্ত। বস্তুর পচন রোধ করার জন্য এই ফরমালিন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও বর্তমানে অসাধুভাবে ফল ইত্যাদি পাকবার জন্য, সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে, যেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। যাই হোক, আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো মেটালডিহাইড। অ্যালডিহাইড যৌগগুলো ওষুধ শিল্পে বিরাট ভূমিকা রেখেছে। এই মেটালডিহাইড একটা জীবাণুনাশক ও কীটনাশক দ্রব্য। তোমরা যদি তোমাদের নেটে এই মেটালডিহাইড দিয়ে সার্চ দাও তাহলে এর ব্যবহারের গুণাগুণ জানতে পারবে। এটা বায়োকেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং ওষুধ শিল্পে এছাড়াও কীটনাশক হিসাবে মেটালডিহাইডের ব্যবহার প্রচুর। এর ব্যবহারে স্বল্প পরিসরে বলে শেষ করে দেওয়া যাবে না। এটা কেমন করে তৈরি হচ্ছে, এর কার্যকারিতা কেমন করে আমরা পাচ্ছি। একটা জিনিস বলে রাখা ভালো, বস্তুর মধ্যে যে উপাদানগুলো আছে সে উপাদানগুলো প্রত্যেকটি উপাদান ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমন্বয়ে গঠিত। ইলেকট্রনগুলো সর্বদাই গতিশীল, অর্থাৎ বস্তুর মধ্যে যে উপাদান দিয়ে গঠিত সেগুলো অবশ্যই ইলেকট্রন, প্রোটন আছে, তাহলে বস্তুটির উপাদানগুলো সর্বদাই গতিশীল। এবং এই গতিশীল থেকে, এই তথ্য থেকে আমরা বাস্তবের দিকে পাই মেটালডিহাইড বা যে কোনো বস্তুর আমরা তথ্য দিয়ে বাস্তব প্রয়োগ আমরা পাই। তথ্য দিয়ে বাস্তব পাই, বাস্তব বা প্রয়োগ ছাড়া তথ্যর কোনো মূল্য নেই। আবার তথ্য দিয়ে যদি প্রয়োগ না পাই তাহলে সেই তথ্যের কোনো মূল্য নেই। কাজেই এই বিশ্বের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি সবকিছু চলমান, গতিশীল। এই গতিশীল জিনিসটাকে যদি আমরা এইভাবে একটা যৌগ দেখি, সেটা হচ্ছে এইরকম একটা যৌগ। এই যৌগটাতে দেখতেছি দুটি উপাদান, মেইন উপাদান দুটি, কার্বন, অক্সিজেন এবং এই হাইড্রোজেন। এই উপাদানগুলো এই বস্তুটার মধ্যে আছে। এখন এই উপাদানগুলো এই বস্তুটার মধ্যে কেমন করে আছে? কার্বনের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন হাইড্রোজেনকে নিয়ে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করেছে। ঠিক এখানে কার্বনও তাই, এই কার্বনও একই ঘটনা। আবার হাইড্রোজেন এই কার্বনের ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন হিলিয়ামের মতো হতে চাচ্ছে। সুতরাং এরা একটা সমঝোতার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে দেখা যাচ্ছে এই যৌগটা এইভাবে গঠিত হয়েছে। এবং এই যৌগটাতে দেখা যাচ্ছে এই উপাদানগুলোর মধ্যে যে রাসায়নিক বন্ধন যেটাকে আমরা বলি, যখন অরবিটাল গঠনের লোভগুলো, এইরকম লোভ আমরা চিন্তা করি, এই লোভগুলো যখন মুখোমুখি তারা সাক্ষাৎ হবে তখন হচ্ছে সিগমা। আবার এই লোভগুলো যখন পাশাপাশি তাদের মধ্যে ঘনত্ব বৃদ্ধি পাবে, অধিক্রমণ করবে, তখন সেটাকে বলা হচ্ছে পাই। তাহলে এখানে
কার্বন এবং হাইড্রোজেনের সঙ্গে বন্ধনগুলো সম্পূর্ণ সিগমা বন্ধন, আর কার্বনের সঙ্গে অক্সিজেনের একটি সিগমা বন্ধন, বাকিটি পাই বন্ধন। বন্ধন, রাসায়নিক বন্ধন আলোচনা করার এখানে কোনো স্কোপ নাই, কারণ রাসায়নিক বন্ধন আলোচনা করলে মেইন আলোচনা থেকে আমি সরে যেতে হবে আমাকে। তা যাই হোক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে দ্বিবন্ধন আছে তার মধ্যে একটি সিগমা বন্ধন, একটি পাই বন্ধন, এবং এদের গঠনটা বলেছি আমি sp2 গঠন, এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর মধ্যে যে কোণটা হচ্ছে 120 ডিগ্রি এবং ট্রায়াগোনাল। তো যাই হোক, এইটা সম্বন্ধে কেন অত বলতেছি, তার কারণ হইল এই এই অংশটা এই অংশটা এতই গতিশীল, এটার উপরে নির্ভর করবে বস্তুটা রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম সম্পূর্ণ এটাকে নিয়ন্ত্রণ করবে, ফলে এটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক। এই কার্যকরীমূলকটা নাম হচ্ছে এখানে অ্যালডিহাইড মূলক। এর গঠনটা এখানে দেখানো হয়েছে, এই গঠন, অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেন দ্বিবন্ধন, তার মধ্যে একটি পাই বন্ধন ও একটি সিগমা বন্ধন, বাকিগুলো সবই সিগমা বন্ধন। অক্সিজেন এবং কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনের যে পাই বন্ধনটা, এটা খুব সিগমার তুলনায় একটু বেশি অ্যাক্টিভ। সুতরাং ইলেকট্রন উত্তোলনের যে ক্ষমতাটা, অর্থাৎ যেটাকে বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ কার্বনের সঙ্গে অক্সিজেনের ইলেকট্রনের ক্লাউড অক্সিজেনের দিকে ধাবিত হবে, শিফট হয়ে যাবে অক্সিজেনের দিকে, কারণ ইলেকট্রন তোলার ক্ষমতা কার্বনের তুলনায় অক্সিজেনের বেশি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের বেশি। সুতরাং ইলেকট্রনের মেঘ অক্সিজেনের দিকে শিফট হয়ে যাবে, ফলে এই কাল্পনিক জিনিসটা বাস্তবে এইরকম হয়ে যাবে। এটা আংশিক নেগেটিভ ঋণাত্মক, আংশিক ধনাত্মক, এবং এটা অভিমুখী, অর্থাৎ এটাকে আবার চাপ সৃষ্টি করলে এটা আবার এটাতে রূপান্তর হবে, অর্থাৎ এটা গতিশীল। এই গতিশীল, এই যে এই অংশটার নাম হচ্ছে কার্বনিল। এই কার্বনিলের এই গতিশীল অংশটাতেই অক্সিজেন এবং কার্বনের গতিশীলতার জন্য এটা হলো আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক। রাসায়নিক বিক্রিয়ায় এটা একটা ভাইটাল মেইন একটা ভূমিকা পালন করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক। এই কার্যকরীমূলক অ্যালডিহাইড মূলক, এখানে চারটি জিনিস একসঙ্গে যুক্ত হয়ে পলিমার হয়ে একটি মাত্র অণু গঠন করবে, সেটা হচ্ছে CHO। এই ধরনের চারটি জিনিস মিলে একটি জিনিস হবে, এটাকে বলা হচ্ছে পলিমারকরণ, এবং এগুলো হচ্ছে মনোমার, এটা হলো পলিমার, এন্ড বস্তুটা সম্পূর্ণ প্রক্রিয়াটা হলো পলিমারকরণ। এখন এইটা হলো বাস্তব। এই মেটালডিহাইড আমরা এর ঔষধি গুণাগুণ আমরা, তোমরা মোবাইলে সার্চ দিলেই এই কাল্পনিক থেকে মেটালডিহাইড বাস্তব জিনিস প্রয়োগ আমরা পেয়ে যাব। অর্থাৎ এখানে পলিমারের মাধ্যমে চারটি অণু এখন একসঙ্গে যুক্ত হয়ে একটি মাত্র উপাদান গঠিত হইল, এক অণু গঠিত হইল। সেই অণুটা বাস্তব ক্ষেত্রে আমরা ওষুধ শিল্পে আমরা তার ব্যবহার পাই, প্রয়োগ পাই। বিজ্ঞানের সবই প্রায় সত্য ঘটনা, কাল্পনিক দিয়ে সত্য ঘটনাকে খুঁজতে গিয়ে সেটা সত্যতে রূপান্তরিত হবে। গতিশীল সমাজের প্রত্যেকটি ঘটনা এরকম গতিশীল ঘটনা থেকে সমাজ পরিবর্তনের একটা যে আমরা সূত্র পাই, সেই সূত্র এখানে আমরা দেখতেছি, যেটাকে বলা হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। যাই হোক, সে আলোচনায় যাব না। এখন এটা এই মেটালডিহাইড কেমন করে গঠিত হইল, আমরা যদি একটা পাত্রের মধ্যে বাস্তবে যদি আমরা তৈরি করি এটা, তাহলে পাত্রের মধ্যে যদি আমরা এই অ্যাসিটালডিহাইড নেই,
তারপরে এখানে অল্প পরিমাণ ঘন সালফুরিক অ্যাসিড যোগ করি, তাপমাত্রা যদি আমরা রুম টেম্পারেচারে রাখি তাহলে দেখা যাবে এই 4টি অণু একসঙ্গে হয়ে এখানে মেটালডিহাইড নামে একটা দানাদার কঠিন পদার্থ পাবো, যেটাকে বলা হচ্ছে মেটালডিহাইড। ওটার প্রয়োগ হইল কীটনাশক এবং জীবাণুনাশক। তাহলে এই 4টি অণু একসঙ্গে কেমন করে গঠিত হইল, এটা বাস্তব রূপটা কি? তাহলে আমরা এর বাস্তব রূপটা আমরা এখন দেখি। হ্যাঁ, এখানে CH3CHO এ পাশে 4 অর্থাৎ মেটালডিহাইড। এখন আমরা এটা কি করে বাস্তবের দিকে রূপান্তরিত হইল সেটার দিকে আমরা চাই। এই মেটালডিহাইডের গঠনটা এই ধরনের। এটা কি করে সম্ভব হইল? আমরা যদি এটা লক্ষ্য করি, এই ইলেকট্রন এখানে সরে নিয়ে আসলে এটা আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক, আর এই মৌলটাও, এই অণুটাও হলো আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক। তাহলে এর ধনাত্মক এবং ঋণাত্মক মিলে এখানে একটা রাসায়নিক বন্ধন হয়ে গেল। অপরদিকে এই মৌলটা এটাও একে ইলেকট্রন দান করে ঋণাত্মক এবং ধনাত্মক, এবং এও ইলেকট্রন দান করে ঋণাত্মক ও ধনাত্মক। এখন এই ঋণাত্মক ধনাত্মকের মধ্যে বন্ধন, এর ঋণাত্মক এবং ধনাত্মকের মধ্যে, কারণ এটাও হয়ে গেল ধনাত্মক এবং ধনাত্মক ও ঋণাত্মক, এর মধ্যে একটা বন্ধন, অর্থাৎ 1 অণু, 2 অণু, 3 অণু, 4 অণু মিলে একটি মাত্র অণু গঠন হইল, সেটা হলো মেটালডিহাইড, যেটা একটা দানাদার বস্তু আমরা পাইলাম। এইভাবে কাল্পনিক জিনিসটা বাস্তবে রূপান্তরিত হয়ে আমরা এর প্রয়োগ আমরা পাইলাম। এই হলো এই মেটালডিহাইড, অর্থাৎ 4 অণু পলিমারকরণ অ্যাসিটালডিহাইড হয়ে 1 অণু মেটালডিহাইড পাওয়া যায়। এর গলনাঙ্ক 246 ডিগ্রি, এবং এটাকে যদি আবার ঘন পাতলা সালফুরিক অ্যাসিড দিয়ে পাতিত করা হয়, পুনরায় এটাকে পাতলা সালফুরিক অ্যাসিড দিয়ে পাতিত করলে আবার এই 4 অণু অ্যাসিটালডিহাইড, আমরা 4 অণু অ্যাসিটালডিহাইড পুনরায় ফিরে পাওয়া যায়। এই হলো অ্যাসিটালডিহাইড থেকে মেটালডিহাইড প্রস্তুতির একটা প্রক্রিয়া। তাই বলা হচ্ছে বস্তুর গুণাগুণ, কাল্পনিক গুণাগুণগুলো বাস্তবে রূপান্তরিত হয়ে, অর্থাৎ তথ্য বাস্তবের দিকে রূপান্তরিত হবে। তথ্য যদি বাস্তব না থাকে, প্রয়োগ না থাকে, তাহলে সেটা মূল্য নেই। আবার প্রয়োগে যদি তথ্য না থাকে তাহলে সেই প্রয়োগের কোনো মূল্য নেই। অর্থাৎ গতিশীল বস্তু থেকে একটা স্থির বস্তু আমরা পাইলাম, সেটা হলো মেটালডিহাইড। আমরা অ্যালডিহাইডকে খুঁজতে গিয়ে দেখলাম যে উপাদানগুলো, যে কার্বন এবং অক্সিজেন হাইড্রোজেন মিলে যে ওখানে গঠিত হয়েছে, সেই গতিশীল উপাদানগুলো একটা স্থির একটা বস্তু পাইলাম, সেটা মেটালডিহাইড। তোমরা নেটে সার্চ দিলে মেটালডিহাইডের অনেক তোমরা ব্যবহার পাবে বায়োকেমিস্ট্রিতে। তোমাদের সকলকে ধন্যবাদ।